তো আমরা আমাদের রিডিং এর একদম শেষের যে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে একদম মার্ক নাই বলতে গেলে, এই কোয়েশ্চেন মানুষ অ্যান্সারও করে না, বিরক্ত হয়ে যায় এইসব কোয়েশ্চেন নিয়ে, মানুষ অ্যান্সারই করে না। বাট স্টিল, যেহেতু আমরা 90, পিটিতে 90 স্কোর টার্গেট করব ইনশাল্লাহ, তাই আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাচ করব, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করবো এবং সলভ করবো। তো দেখেন, রিডিং সেকশনে আমাদের দুইটা কোয়েশ্চেন বাকি ছিল। একটা হচ্ছে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স, এই যে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স, আর একটা হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার। তাহলে আজকে আমাদের ক্লাসটা হবে শুধু এমসিকিউ নিয়ে। একটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার্স, আর একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার। আচ্ছা, দুইটা কোয়েশ্চেনই কয়টা করে আসে? 2 থেকে 3টে করে আসে। আচ্ছা, যেটা সিঙ্গেল অ্যান্সার, সেখানে আমরা পাই মাত্র 1 মার্ক। এখন বুঝছেন কেন আমি বলতেছি লিস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে কম ইম্পর্টেন্ট? কারণ 1 মার্ক মাত্র। এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার 1 মার্ক, আর এমসিকিউ মাল্টিপল অ্যান্সার মাত্র 3 মার্ক। যেখানে কিনা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ছিল 44, তারপর 15, এরপর হচ্ছে আমার রিঅর্ডার প্যারাগ্রাফ ছিল 6। এই বাকি যে দুইটা কোয়েশ্চেন আছে, এগুলো ধারে কাছেও ওগুলোর সাথে আসে না। দুইটা কোয়েশ্চেন মিলে মাত্র 4 মার্ক আমাদের। আচ্ছা, টাইমটা ভাই আপনাকে একবারে দিয়ে দেয়, রিডিং মডিউলটা একবার একটা টাইম আপনাকে দিয়ে দেয়, এবার আপনি যতক্ষণে শেষ করতে পারেন। আমি বলবো এগুলাতে সময় নেবেন না, এগুলাতে সর্বোচ্চ আপনি 1.5 মিনিট সময় নেবেন। যদি 90 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারেন, ডান। যদি না পারেন, পরেরটা স্কিপ দিয়ে নেক্সট দিয়ে পরের কোয়েশ্চেনে চলে যাবেন, কারণ পরের কোয়েশ্চেন গুলো পরে থাকে। এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅর্ডার প্যারাগ্রাফ, সেগুলো কিন্তু পরে থাকবে। আপনি এগুলোতে সময় নষ্ট করেন না বেশি, 90 সেকেন্ড সর্বোচ্চ নেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কোয়েশ্চেনটা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো আমার ক্লাস লেকচারটা আমি শেয়ার করতেছি, একটু দেখতে পেলে আমাকে কনফার্ম করেন। দেখতে পাচ্ছেন? এখন পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে পিটি, এমসিকিউ, সিঙ্গেল এবং মাল্টিপল অ্যান্সার্স। আমি দুইটা কোয়েশ্চেন একবারে নিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়াল ফরম্যাটটা কি বলেন তো কোয়েশ্চেনের? আমার কোয়েশ্চেনের ফরম্যাটটা কি? কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে যে, যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তাই না? তো ফুল ফর্মে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে সবসময় আমাকে একটা কোয়েশ্চেন দেয়, কোয়েশ্চেন থাকে একটা, বাট কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাকে কতগুলো অপশন দেয় বা কতগুলো চয়েস দেয় বলেন তো? কোয়েশ্চেন একটা, বাট অপশন বা চয়েস কয়টা? মাল্টিপল, এক্স্যাক্টলি। মাল্টিপল না, চারটা সব সময় না, আমি বলবো মাল্টিপল। এটা ধরেন 5 থেকে 7টা হইতে পারে চয়েস। মাল্টিপল চয়েসেস অথবা অপশনস আমাকে কয়েকটা চয়েস দিবে অথবা অপশন দিবে, সেখান থেকে আমি কি করব? বেস্ট অ্যান্সারটা চুজ করব। চুজ দ্য বেস্ট অ্যান্সার। আমি অ্যান্সার আবার অ্যান্সার্স লিখে রাখছি কেন? কারণ আমার 2 রকমের এমসিকিউ আছে। কি রকম? একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার। আচ্ছা, সেখানে কি থাকবে? সেখানে একটা কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল অপশন থাকবে। একটা কোয়েশ্চেন, মাল্টিপল অপশনস, আমি কয়টা অ্যান্সার চুজ করব লেখা কিন্তু আছে অলরেডি, সিঙ্গেল অ্যান্সার। তার মানে আমি একটা, শুধুমাত্র একটা অ্যান্সার চুজ করবো এখানে, একটা অ্যান্সার আমি চুজ করবো। আরেকটা কোয়েশ্চেন আছে, যেটাকে আমরা বলি মাল্টিপল অ্যান্সার্স। একটা কোয়েশ্চেন থাকবে, এখানেও মাল্টিপল অপশনস থাকবে,
বাট আমাকে 2 থেকে 3টা অ্যান্সার নিতে হবে, খেয়াল করেন। এখানে আমাকে 2 থেকে 3টা অ্যান্সার পিক করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার 2 রকমের এমসিকিউ। একটা কোয়েশ্চেন, কয়েকটা অপশন, তার মধ্যে থেকে আমি একটা অ্যান্সার নিব, সেটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ। আর একটা কোয়েশ্চেন হচ্ছে একটা কোয়েশ্চেন, কয়েকটা অপশন, সেখান থেকে আমি 2 থেকে 3টা অ্যান্সার নিতে, মানে আমাকে নিতে হবে। বুঝছেন? তো এটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার, 2 রকমের এমসিকিউ আছে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু কোয়েশ্চেনটাকে দেখে নিই, না? আমরা প্রথমটাকে দেখি, যেটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার। আমার ইয়াটা আমি একটু শেয়ার করবো আপনাদেরকে। আমাদের যে পিয়ারসন প্র্যাকটিস পোর্টাল আছে, ওটা আমি একটু শেয়ার করি। লোড হইতে হতে 1টা সেকেন্ড সময় লাগবে। দেখতে পাচ্ছেন সবাই? আমরা আছি রিডিং মডিউলে। তো এই দেখেন, এই যে প্রথম কোয়েশ্চেনটা দেখেন, মাল্টিপল চয়েস, চুজ সিঙ্গেল অ্যান্সার। তার মানে আমি খালি একটা অ্যান্সার চুজ করব। আমার বাম পাশে কি আছে? একটা ছোট্ট প্যাসেজ আছে। আর ডান পাশে আছে কোয়েশ্চেন। আমাকে বলছে রিড দ্য টেক্সট। আমি এই প্যাসেজটা পড়বো অ্যান্ড অ্যান্সার দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বাই সিলেক্টিং দ্য কারেক্ট রেসপন্স। আমি এই প্যাসেজটা পড়বো, পড়ে এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটার বেস্ট অ্যান্সার অথবা কারেক্ট অ্যান্সারটাকে আমি চুজ করবো। অনলি ওয়ান রেসপন্স ইজ কারেক্ট, আমি খালি একটা অ্যান্সার দিতে পারবো এখানে। ঠিক আছে? তাহলে আমাকে একটা ছোট্ট প্যাসেজ দিবে, শর্ট প্যাসেজ। বাম পাশে, ডান পাশে থাকবে কোয়েশ্চেন, আমি একটা অ্যান্সার চুজ করবো। এটাই হচ্ছে আমার ফরম্যাট। ক্লিয়ার সবাই? ফরম্যাটটা ক্লিয়ার? তাহলে আমরা পরেরটা মুভ করি। তো কোনটা নিয়ে আসি? মাল্টিপল চয়েস, যেটা সিঙ্গেল অ্যান্সার। ঠিক আছে, কি থাকবে? শর্ট প্যাসেজ থাকবে, তার সাথে আমাকে দিয়ে দিবে কি? কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অপশনস। কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের নিচে কয়েকটা অ্যান্সারের অপশন থাকবে। আমি সেখান থেকে চুজ করব কি? বেস্ট অ্যান্সারটাকে আমি চুজ করে নিব। এটা হচ্ছে আমার সিঙ্গেল অ্যান্সারের স্ট্র্যাটেজি। আচ্ছা, আমার কোয়েশ্চেন কয়টা থাকবে? কোয়েশ্চেন থাকতে পারে 2 থেকে 3টা। নর্মালি 2টা কোয়েশ্চেন থাকে, 3টা কোয়েশ্চেন কমই আসে, 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেন আমি কি কতক্ষণ সময় নিব? আমি বলছি 90 সেকেন্ডস, 90 সেকেন্ডের বেশি সময় নিবেন না, মানে 1.5 মিনিট। এর চেয়ে বেশি সময় নিলে আপনার সময় নষ্ট। আর আহ আমার এখানে টোটাল মার্ক থাকে কত? আমি মার্ক পাই 1 নম্বর শুধুমাত্র রিডিং এর জন্য, তাও কত? মাত্র 1 মার্ক। এটাই টোটাল মার্ক। তো কোয়েশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট না, আমি বেশি সময় দিব না এটা। ক্লিয়ার? আসেন আমরা একটু তাহলে আজকের কোয়েশ্চেনটা একটু পড়ি। আমি বই শেয়ার করতেছি, সবাই একটু দেখেন তো। দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন আমার ইয়াটা? আমি কোয়েশ্চেন শেয়ার করে রাখছি। ঠিক আছে, আসেন আমরা একটু দেখি কি বলছে। হিউজ রিজার্ভস অফ এনার্জি হ্যাভ বিন ফাউন্ড ইন রক্স। অনেক পরিমাণ এনার্জির মজুদ পাওয়া গেছে। রিজার্ভ মানে হচ্ছে মজুদ, যেটা জমে আছে। এনার্জি মানে শক্তি। তো প্রচুর পরিমাণ এনার্জি রিজার্ভ পাওয়া গেছে ইন রক্স, পাথরের মধ্যে, ফার বিলো দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড ইন ব্রিটেন। ফার বিলো দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড ইন ব্রিটেন। ব্রিটেনে মাটির যে সারফেস,
সারফেস মানে হচ্ছে ভূপৃষ্ঠ। এই যে আমরা যে মাটির উপর হাঁটি, এটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ, এটাকে বলে সারফেস। তো এই সারফেসের অনেক নিচে পাথরের মধ্যে অনেক অনেক এনার্জি রিজার্ভ পাওয়া গেছে। আচ্ছা, ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট রিজিয়নস, ওই ব্রিটেনের যে নর্থ এবং সাউথ ওয়েস্ট অঞ্চল আছে, এলাকা আছে, কুড হোল্ড এনাফ এনার্জি, সেখানে যথেষ্ট পরিমাণ এনার্জি থাকতে পারে, ইন দ্য ফর্ম অফ হিট, কিসের মানে রূপে, হিটের রূপে। আচ্ছা, টু প্রোভাইড পাওয়ার ফর মিলিয়ন্স অফ হোমস, মানে লক্ষ লক্ষ বাসা বাড়িতে পাওয়ার সাপ্লাই করার জন্য যে হিট এনার্জি লাগে, সেই এনার্জিটা আছে কি ব্রিটেনের নর্থ আর সাউথ ওয়েস্ট রিজিয়নসে। আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল দিতে পারেন যে আমরা হিট, এই এনার্জিটা কোন কোন ইয়া থেকে পাই? প্রাকৃতিক যেসব খনিজ পদার্থ আছে, কোন কোন ইয়া থেকে আমরা হিট এনার্জি পাই? অয়েল, ভেরি গুড, অয়েল, হ্যাঁ, তেল, গ্যাস, রাইট, কোল, কোল, হ্যাঁ, কয়লা, এক্স্যাক্টলি। এই যে অয়েল, গ্যাস, কোল, এই সব কিছু আমরা কি করি? আমরা ইউজ করি, পোড়াই, বার্ন করি। বার্ন করলে আমরা হিট এনার্জি পাই, রাইট। তার মানে হয়তো কোল অথবা অয়েল অথবা গ্যাসের কোনো খনি পাওয়া গেছে। ইনফ্যাক্ট আপ টু আ ফিফথ অফ ব্রিটেনস এনার্জি, ব্রিটেনের টোটাল এনার্জির মানে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ ব্রিটেনে যে পরিমাণ এনার্জি লাগে কুড বি প্রোভাইডেড, সেটা হয়তো প্রোভাইড করা যেতে পারে বাই দিস জিওথার্মাল সোর্স। এই যে জিও থার্মাল মানে হিট, আর জিও মানে হচ্ছে ভৌগোলিক, ভূতাত্ত্বিক। তো এই যে জিওথার্মাল সোর্স আছে, এখান থেকে আমরা ব্রিটেনের 5 ভাগের 1 ভাগ এনার্জি হয়তো প্রোভাইড করতে পারি, হয়তো। এক্সট্রাক্টিং দ্য হিট, এই হিটটাকে আহরণ করা, অ্যান্ড কনভার্টিং ইট ইনটু ইলেকট্রিসিটি, সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা, ইজ ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ। তো আমার মাটির নিচে কয়লা বা তেল থাকলেই হবে না, সেটা বের করা আর সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করাটা বেশ ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ। থাউজেন্ডস অফ বোর হোলস, বোর হোল মানে হচ্ছে ম্যানহোল, দেখছেন ম্যানহোল? ম্যানহোল কি মাটির উপরে ছিদ্র করেন একটা, ছিদ্রটা একেবারে নিচ পর্যন্ত একটা ড্রেইনের মতন চলে গেছে, এটাকে বলা হয় বোর হোল। তো বলছে হাজার হাজার বোর হোল উড বি নিডেড, প্রয়োজন হবে, বাট ওয়ান্স দে ওয়ের ইন প্লেস, যখন একবার এই বোর হোল গুলা জায়গা মতো মানে খনন করা হবে, দ্য হিট উড কিপ জেনারেটিং ইনডেফিনিটলি, এই হিটটা অটোমেটিক্যালি কি করবে, উৎপন্ন হইতে থাকবে, জেনারেট হইতে থাকবে। তাহলে আমরা যা কিছু পড়ছি এবার দেখি তো আমাদের কোয়েশ্চেনটা কি করছে। হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পারপাস ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে রাইটারের মেইন পারপাস কি ছিল, ওনার মূল উদ্দেশ্য কি ছিল? উনি যে আমাদেরকে বলছেন ব্রিটেনে এনার্জি রিজার্ভ পাওয়া গেছে অনেক পরিমাণ, যেটা কিনা হাজার হাজার বাসা বাড়িতে পাওয়ার সাপ্লাই করবে, 5 ভাগের 1 ভাগ করতে পারে, কিন্তু হিটটাকে নিয়ে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে গেলে অনেক খরচ হবে, অনেক ডিফিকাল্ট হবে, আর অনেক অনেক বোর হোল লাগবে। বাট একবার যদি ঠিক মতন বোর হোলটা বানানো যায়, তাহলে হিটটা তৈরি হইতেই থাকবে। ওনার মেইন পারপাসটা কি ছিল? টু শো হাউ কমন দ্য ইউজ অফ জিওথার্মাল পাওয়ার ইজ ইন ব্রিটেন, ব্রিটেনে জিওথার্মাল পাওয়ারের ব্যবহারটা কি পরিমাণ, কতটা কমন সেটা দেখানো। আচ্ছা, নাকি টু ডিসক্রাইব দ্য প্রবলেমস, ওই প্রবলেম গুলাকে ডিসক্রাইব করা, রিলেটেড টু ইউজিং জিওথার্মাল পাওয়ার ইন ব্রিটেন, ব্রিটেনে জিওথার্মাল পাওয়ার ব্যবহার করতে গেলে কি কি সমস্যা হয় সেটা। টু হাইলাইট দ্য পোটেনশিয়াল বেনিফিটস অফ জিওথার্মাল পাওয়ার ফর ব্রিটেন, ব্রিটেনে জিওথার্মাল পাওয়ারের যে সম্ভাব্য বেনিফিট আছে সেগুলোকে হাইলাইট করা। টু গিভ আ ডিটেইলড ডিসক্রিপশন অফ হাউ জিওথার্মাল এনার্জি ইজ প্রডিউসড ইন ব্রিটেন, ব্রিটেনে কিভাবে জিওথার্মাল এনার্জি তৈরি করা হয় সেটার একটা বিশদ বর্ণনা দিচ্ছেন। কোনটা?
রেদওয়ান হক সিয়াম ভাই, দেখি অ্যান্সারটা করেন তো। আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবার আগে। রেদওয়ান হক সিয়াম ভাই, আনমিউট করে একটু বলেন তো। এই আপনারা যারা কারেক্ট অ্যান্সার দিবেন একটু কথা বলার জন্য রেডি থাকেন। আচ্ছা, রেদওয়ান হক সিয়াম ভাই কি কথা বলবেন? আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দিছি, আপনি করতেছেন না। তাহলে কে করবেন? ও আচ্ছা, বাইকে আছেন, বাবারে বাবা, আপনার সবাই বাইক থেকে ক্লাস করেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর কে আছেন? মুনতাসির ভাই, কোথায় আছেন আপনি? আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, অ্যান্সার কোনটা? The answer will be C, to highlight সি। the potential benefits of geothermal power for Britain. আচ্ছা, সুন্দর। এটা কিভাবে আপনি বুঝতে পারছেন? মানে প্যাসেজ দেখে যা বোঝা গেছে যে এখানে জিওথার্মালের বেনিফিট সম্পর্কে বলা হয়েছে, আচ্ছা, পাওয়ারের। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, শুধু বেনিফিট না, পোটেনশিয়াল বেনিফিট জি। মানে সম্ভাব্য বেনিফিট। এই যে মাটির নিচে তেল গ্যাস কয়লা আছে, সেটাকে আমরা ওরা কি এখনো তুলছে? না। এখনো ব্যবহার করা শুরু করছে? না। না। বাট যখন ব্যবহার করবে তখন এইসব বেনিফিট পাবে। জি। একটা সম্ভাবনার কথা বলতেছে যে এই বেনিফিট গুলা সম্ভাব্য, পসিবল। তাই এখানে পোটেনশিয়াল বেনিফিট, এবং এটাকেই হাইলাইট করছে। কোনো প্রবলেম ছিল না, অথবা কতটা কমন সেটা নিয়ে কিছু বলে নাই, বা নর্মালি জিওথার্মাল এনার্জি কেমনে তৈরি হয় সেটা নিয়েও কিছু বলে নাই। জাস্ট জিওথার্মাল পাওয়ারের পোটেনশিয়াল বেনিফিটস কে হাইলাইট করছে। সুন্দর সুন্দর, যাক, ভালো তো। তারপরে দেখছেন, এই যে 1.5 মিনিট, মানে খুবই অল্প সময় লাগে সত্যি কথা। আপনি যারা 90 পাইতে চান তারা অবশ্যই চট করে অ্যান্সার করে ফেলবেন। আর এমনিতেও যারা আছেন তারা 90 সেকেন্ডস এর মধ্যে ট্রাই করবেন। যদি পারেন তো হয়ে গেছে, আর সমস্যা নেই। এবার পরেরটা আসেন। পিপল টেন টু থিঙ্ক, মানুষ হয়তো চিন্তা করে, দ্যাট এনি নিউ টেকনোলজি অর ডিভাইস ইজ অ্যান অ্যাক্ট অফ জিনিয়াস। কোনো নতুন টেকনোলজি যদি আসে অথবা কোনো নতুন ডিভাইস যদি আসে, সেটা খুব জিনিয়াস একটা আবিষ্কার, খুব জিনিয়াস একটা কাজ। সামথিং দ্যাট হ্যাজ রিকোয়ার্ড ভিশন, যে জিনিসটা বানাতে গিয়ে অনেক একটা ভিশন লাগছে, একটা একটা ফিলসফি, একটা দৃষ্টি লাগছে, একটা মানে কি বলে এটাকে, একটা দর্শন লাগছে যে ভাই এমন একটা জিনিস বানাবো যেটা পুরো পৃথিবী চেঞ্জ করবে, যেটা আগে কেউ চিন্তা করেনি এমন। এটা অনেকে মনে করে। অ্যান্ড ইনসাইট, অন্তর্দৃষ্টি, টু ক্রিয়েট অ্যান্ড দেন ডেভেলপ ইনটু আ মার্কেটেবল প্রোডাক্ট। তো মানুষ মনে করে যে কোনো নতুন টেকনোলজি বা ডিভাইস খুবই জিনিয়াস একটা কাজ, এটার পিছনে অনেক ভিশন লাগে, অনেক ইনসাইট লাগে এটা বানাতে, এটা ক্রিয়েট করতে, তারপর সেটাকে একটা মার্কেটেবল প্রোডাক্টে ডেভেলপ করতে। একটা আইডিয়া চিন্তা করেই তো শেষ না, সেটাকে কি করতে হয়, এটাকে যে আমি অ্যাকচুয়ালি বিক্রি করব, মার্কেট করব, সেল করব, সেই প্রোডাক্ট হিসেবে এটাকে ডেভেলপ করতে হয়। আচ্ছা, যেমন প্রথম যে লোকটা স্মার্টফোন চিন্তা করছে, সে কি খালি মানে চিন্তা করেই শেষ, নাকি সে অ্যাকচুয়ালি জিনিসটাকে একটা বিক্রি করার মতন অবস্থায় নিয়ে আসছে, সেটা মার্কেটেবল প্রোডাক্ট বানাইছে না স্মার্টফোনের আইডিয়াটা? আচ্ছা, যে টাচ স্ক্রিন থাকবে, ক্যামেরা থাকবে, রেডিও থাকবে, মেসেজ করা যাবে, ইমেল চেক করা যাবে, সবকিছু এক জায়গায়। আচ্ছা, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইনোভেশন, সত্যি কথা হচ্ছে যে ইনোভেশনস ওয়ার অফেন অলরেডি আউট দেয়ার ইন দ্য পাবলিক ডোমেইন ইন সাম ফর্ম অর অ্যানাদার। তো বলতেছে যে সত্যি কথা হচ্ছে ইনোভেশনটা অলরেডি পাবলিকের সামনে ছিল, ইনোভেশনটা অলরেডি ওয়াজ অলরেডি আউট দেয়ার ইন দ্য পাবলিক ডোমেইন, এটা এমনিতেই পাবলিকলি ছিল জিনিসটা, ইন সাম ফর্ম অর অ্যানাদার, হয়তো অন্য কোনো রূপে ছিল। বাট এই যে এটার আইডিয়াটা, এটা অলরেডি পাবলিকের মধ্যে ছিল, মানে এটা পৃথিবীতে ছিল, হয়তো অন্য কোনো ফর্মে ছিল। কথার কথা, এই যে কমিউনিকেশন ডিভাইস, সরি, কমিউনিকেশন ডিভাইস, যে আমরা এক জায়গায় বসে আরো অনেক দূরের একটা মানুষের সাথে কমিউনিকেট করব, এটা কি স্মার্টফোন থেকে আসছে? এটা কি যখন থেকে আমরা স্মার্টফোন বা টাচ স্ক্রিন ফোন আসছে তখন থেকে আমরা পাইছি, নাকি জিনিসটা এরও আগে অন্য কোনো উপায় ছিল?
টেলিফোন ছিল, এক্স্যাক্টলি টেলিফোন ছিল। সুন্দর। তখন আমরা টেলিফোনে কথা বলতাম, হয়তো তারওয়ালা ছিল। সেটা কি, সেটাকে জাস্ট একটু মডিফাই করে স্মার্টফোন বানাইছে যেখানে তার টার লাগে না। বাট জিনিসটা কিন্তু অলরেডি ওখানে ছিল, এটা এমন না যে এটা একদম সম্পূর্ণ নতুন। আইডিয়াটা আগে থেকেই ছিল, হয়তো অন্য কোনো রূপে ছিল। আচ্ছা, দে টেন্ড টু ইভলভ ফ্রম নোশনস। তারা এমন কিছু আইডিয়া থেকে ইভলভ করে, ডেভেলপ করে, দ্যাট হ্যাভ বিন অ্যারাউন্ড ফর ইয়ার্স। যেটা হয়, যে আইডিয়াটা হয়তো অনেক বছর ধরে ছিল পৃথিবীতে, বাট দ্যাট হ্যাড নট আনটিল দ্যাট পয়েন্ট বিন সুটেবলি অ্যাডাপ্টেড। আইডিয়াটা হয়তো অনেক বছর ধরেই ছিল, কিন্তু সেটাকে হয়তো কোনোভাবে অ্যাডাপ্ট করা যায়নি। যেমন আজকে থেকে 40 বছর আগে চাইলেও কি আমরা স্মার্টফোন বানাইতে পারতাম? তখন কি টাচ স্ক্রিন ডিসপ্লের ওই টেকনোলজি আবিষ্কার হয়েছে? এলইডি, আমরা যে এলইডি স্ক্রিন, অ্যামোলেড স্ক্রিন এগুলো ইউজ করি, এই টেকনোলজি কি তখন আবিষ্কার হয়েছে? আবিষ্কার হইলে না হচ্ছে আমরা পারতাম, তাই না? দেখেন আইএলস এক্সেলেন্সের ওয়ালপেপার আপনাদের জন্য। আচ্ছা, তো হয়তো আইডিয়াটা আগে থেকেই ছিল, বাট সেটা তখনও অ্যাডাপ্ট করা যায়নি, সেটাকে কোনো একটা ইয়াতে খাপ খাওয়ানো যায়নি। ওয়ান এক্সপার্ট কলস দিস দ্য লং নোজ অ্যাপ্রোচ টু ইনোভেশন। একজন এক্সপার্ট এটাকে বলেন, এটা হচ্ছে ইনোভেশনের প্রতি একটা লং নোজ অ্যাপ্রোচ, ওয়ের বাই, যেখানে নিউ কনসেপ্টস কাম ইনটু দ্য ওয়ার্ল্ড স্লোলি। নতুন কনসেপ্ট পৃথিবীতে খুব আস্তে আস্তে আসে, গ্র্যাজুয়ালি রিভিলিং অল দে হ্যাভ টু অফার। আস্তে আস্তে তারা প্রকাশ করে যে তারা আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিতে পারবে। তো দেখেন ব্যাপারটা যে একটা, অনেকে মনে করে টেকনোলজি, নতুন টেকনোলজি বা নতুন কিছু ডিভাইস, সেটা খুব আহামরি কোনো জিনিস, যেটার পিছনে অনেক কিছু লাগছে এটা ক্রিয়েট করতে, ডেভেলপ করতে। বাট সত্যি কথা হচ্ছে, ইনোভেশনের আইডিয়াটা অলরেডি পৃথিবীতে ছিল, হয়তো অন্য কোনো রূপে ছিল, আর হয়তো তখন সেটাকে কোনো একটা ইয়াতে অ্যাডাপ্ট করা যায়নি। তো বলছে যে আসলে ইনোভেশনের ব্যাপারটা হচ্ছে একটা কনসেপ্ট পৃথিবীতে আস্তে আস্তে আসে, আর তারপর সে নিজেকে রিভিল করে, প্রকাশ করে, উন্মুক্ত করে যে আর কি কি জিনিস আমরা পেতে পারি এখান থেকে। তো হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট অ্যাবাউট ইনোভেশন? ইনোভেশনের ব্যাপারে রাইটারের মেইন পয়েন্টটা কি? ওই আগের মতনই, মেইন পারপাসটা কি? মেনি নিউ প্রোডাক্টস ফেইল টু ইন্টারেস্ট কনজিউমার্স। অনেক নতুন প্রোডাক্ট কনজিউমারদেরকে ইন্টারেস্ট করতে ব্যর্থ হয়। মানে অনেক নতুন প্রোডাক্ট কনজিউমারদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়। আচ্ছা, নিউ প্রোডাক্টস আর নট অলওয়েজ বেসড অন নিউ আইডিয়াস। নতুন প্রোডাক্ট সব সময় নতুন আইডিয়ার উপর ভিত্তি করে হয় না। ক্রিয়েটার্স অফ নিউ প্রোডাক্টস রিকোয়ার আ ইউনিক সেট অফ স্কিলস। যারা নতুন প্রোডাক্ট বানায় তাদের খুব ইউনিক কিছু স্কিল লাগে। নিউ প্রোডাক্টস আর ইজি টু ডিস্টিংগুইশ ফ্রম ওল্ড ওয়ান্স। নতুন প্রোডাক্ট পুরান প্রোডাক্ট থেকে খুব ইজিলি পার্থক্য করা যায়, ডিস্টিংগুইশ করা যায়। কোনটা? ভালো, ভালো অ্যান্সার করছেন আবরার মোহাম্মদ সায়েদুল ভাই। আপনি অ্যান্সার করবেন? আবরার মোহাম্মদ সায়েদুল ভাই। ভাই আপনি, আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দিছে আবরার মোহাম্মদ সায়েদুল ভাই। কিরে বাবা, আপনাদেরকে আনমিউট করতে দিলে আনমিউট করেন না। কে অ্যান্সার করবেন? তানভীর ফেরদৌস ভাই। আচ্ছা, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। মেবি এটা বি হবে, হোপ সো। নিউ আচ্ছা, বি প্রোডাক্ট আর হবে। নট অলওয়েজ বেসড অন নিউ আইডিয়াস। আসলে যেহেতু ফ্যান্টাসিক। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি বলেন আপনি। না স্যার, আসলে হচ্ছে আমি এই থিঙ্ক থেকে করলাম যে আসলে যেহেতু আমাদের প্যাসেজ থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের পুরাতন আইডিয়া গুলাকে মডিফাই করে ওইটাকে আমরা ইউটিলাইজ করে নতুন কোনো কিছু তৈরি করি। তো সেই ক্ষেত্র থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে মেবি এটা এক্স্যাক্টলি, হতে পারে। এক্স্যাক্টলি। ফ্যান্টাস্টিক। যে বলছে না, ওয়ে ইনোভেশন ওয়ের অলরেডি আউট দেয়ার ইন দ্য পাবলিক ডোমেইন। অলরেডি এটা ছিলই পাবলিকের সামনে, হয়তো অন্য কোনো ফর্মে ছিল, বাট অন্য কোনো তখন ফরমেশন। সেটাকে একটা ইয়াতে আনতে পারে নাই, কারণ তখন সেই টেকনোলজিটা ছিল না, বা সেই সময়টা ছিল না।
আর থ্যাংক ইউ বাট স্যার। যেটা সত্যি কথা যে এটা আসলে আইডিয়াটা আগেই ছিল, সেটাকে হয়তো সময় ইউটিলাইজ নিয়ে করা আস্তে হয়েছে। আস্তে ডেভেলপ করা হয়েছে, আস্তে আস্তে জিনিসটাকে মানে আরেকটু ইমপ্রুভ করা হয়েছে। বাট এমন না যে এটা সম্পূর্ণ নতুন কোনো আইডিয়া। তাহলে নিউ প্রোডাক্ট সবসময় একদম নতুন কোনো আইডিয়ার উপর ভিত্তি করে হয় না, পুরান আইডিয়ার উপরও ডেভেলপ করে করে নতুন প্রোডাক্ট আসতে পারে, তাই না? নাইস, জি স্যার। সুন্দর। দেখ, আপনারা খুব ভালো করছেন, মার্শাল্লাহ। তাহলে আমার থ্যাংক তো ইউ আর স্যার। কিছু বলার নাই নাকি? এটা তো সিঙ্গেল। এই যে কাজটা করলাম, একইটা করব আমরা একটু এমসিকিউ মাল্টিপল অ্যান্সার, বা সেখানে কিছু কিছু একটু কথা আছে ভিন্ন। আচ্ছা, যেমন সিঙ্গেল অ্যান্সার আমরা একটা জিনিস দেখলাম কি, এখানে রাইটারের মেইন আইডিয়া অথবা পারপাস অথবা অ্যাটিটিউড, উনি কি মনে করতেছে, ওনার ফিলিংটা কি, এইটার উপর বেশি ফোকাস থাকে, এই জিনিসগুলোর উপর। আচ্ছা, মাল্টিপল অ্যান্সার্স কিরকম? এখানেও আপনার 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে। আপনাকে আমি বলি যে 90 সেকেন্ডস এর বেশি নিয়েন না, কোনো দরকার নেই। আমি রিডিং এ পাবো 3 মার্ক মাত্র, এখানে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা, এখানে ব্যাপারটা কেমন, এখানে এইগুলো তো আসেই, রাইটারের মেইন আইডিয়া, পারপাস অথবা অ্যাটিটিউড, ফিলিং, এই টাইপের অ্যান্সার তো কোয়েশ্চেন আসতেই পারে। তার সাথে কিছু স্পেসিফিক ইনফরমেশন চাইতে পারে আপনার কাছে, স্পেসিফিক ইনফরমেশন, যে কোনো একটা পার্টিকুলার তথ্য জানতে চাইতে পারে, যে এত সালে এটা কি হয়েছিল, অথবা এই জিনিসটার আহ কিভাবে সলভ করা হয়েছিল, একটা সিঙ্গেল লাইনে সেই অ্যান্সারটা আছে, স্পেসিফিক ইনফরমেশন। তো এই জিনিসটা আমরা পাইতে পারি মাল্টিপল অ্যান্সার। তাহলে আমরা একটু মাল্টিপল অ্যান্সারটা দেখি আজকে, কেমন? দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। আপনারা সলভ করতে পারলে তো খুবই ভালো। এই যে মাল্টিপল চয়েস, চুজ মাল্টিপল অ্যান্সার্স, দেখেন এটার ইয়াটা একটু বড়, এটার প্যাসেজটা একটু বড়, যেহেতু এখানে ইয়া বেশি। আপনারা দেখতে পাচ্ছেন, মানে পড়তে পারতেছেন তো নাকি? অপশন তো অনেক, মোটামুটি দেখতে পারলে আমাকে বলেন। মানে এই এই সাইজ চলবে, পড়তে পারবেন তো? আচ্ছা, কি বলছে? Small localized enterprises are becoming ever more imaginative in identifying opportunities to boost tourism for their areas. ছোট ছোট যেসব এন্টারপ্রাইজ আছে, মানে ব্যক্তি মালিকানাধীন কিছু উদ্যোগ, আর বিকামিং এভার মোর ইমাজিনেটিভ, তারা আরো নতুন ক্রিয়েটিভ হচ্ছে। ইমাজিনেটিভ মানে কি, আমি কল্পনা করতে পারতেছি, আমি আরো সুন্দর করে চিন্তা ভাবনা করে আরো সুন্দর করতেছি, তার অনেক বেশি ক্রিয়েটিভ হচ্ছে ইন আইডেন্টিফাইং অপরচুনিটিস। তারা সেই সুযোগগুলোকে আইডেন্টিফাই করতেছে, যে ভাই আমার কি কি অপরচুনিটি আছে, টু বুস্ট ট্যুরিজম ফর দেয়ার এরিয়াস, তাদের এরিয়াতে ট্যুরিজমকে বুস্ট করার জন্য কি কি অপরচুনিটি আছে, এটা তারা খুব সুন্দর করে ইমাজিন করতেছে। মোর আনইউজুয়াল অ্যাট্রাকশনস ইজ দ্য ওল্ড ম্যান অফ দ্য লেক। একটা খুব মানে অস্বাভাবিক আকর্ষণ, অ্যাট্রাকশন হচ্ছে ওল্ড ম্যান অফ দ্য লেক, হুইচ ইজ দ্য নেম গিভেন টু আ 9 মিটার টল ট্রি স্টাম্প। ওল্ড ম্যান অফ দ্য লেক, এই নামটা দিছে কাকে? একটা 9 মিটার লম্বা ট্রি স্টাম্প। ধর একটা গাছ ছিল কোনো এক সময়, সেই গাছটা এখন আর নাই, গাছটা ধরেন মাঝখান থেকে কেটে ফেলছে, মাঝখান থেকে কেটে ফেলছে, যে গাছের যে একটা মানে নিচ থেকে যে একটা মানে স্তম্ভের মতন আছে, স্টাম্প, স্টাম্প দেখছি না, ক্রিকেটের স্টাম্প, ক্রিকেটে যে স্টাম্প আছে এই যে লাগলে আউট হয়ে যায় মানুষ, তো ওরকম গাছটা একটা স্টাম্পের মতন, একটা জাস্ট একটা দণ্ড দাঁড়ায় আছে, আর কিচ্ছু নেই। দ্যাট হ্যাজ বিন ববিং ভার্টিক্যালি ইন ওরিগনস ক্রেটার লেক, যেটা ওরিগনের ক্রেটার লেকে বব করতেছে। বব মানে হচ্ছে এমনি এমনি করে মানে দুলতে থাকা। ক্রেটার লেক, আচ্ছা লেকের মধ্যে কি থাকে, মাটি না পানি? লেকের মধ্যে কি থাকে, মাটি নাকি পানি? আচ্ছা, পানি থাকে। পানির মধ্যে ওই গাছের যে স্টাম্পটা সেটা ভেসে আছে।
ববিং মানে দুলতে থাকা, ভেসে থাকা। তো এটা ভেসে ভেসে দুলতেছে ভার্টিক্যালি, খাড়া ভাবে। আচ্ছা, কত থেকে সেই, বাবারে বাবা, সিন্স অ্যাটলিস্ট 1896, 1896 সাল থেকে এই গাছের এইটা ওই লেকের মধ্যে হচ্ছে গিয়ে ভেসে আছে এবং দুলতেছে ফর ওভার 100 ইয়ার্স। 100 বছরের বেশি সময় ধরে ইট হ্যাজ বিন লার্জলি ইগনোরড। এটাকে মানুষ পাত্তাই দেয় না, ইগনোর করছে। বাট রিসেন্টলি ইট হ্যাজ বিকাম আ মাস্ট সি আইটেম। এখন সবাই এটাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। অন দ্য লিস্ট অফ লেক অ্যাট্রাকশনস, ওই লেকের যত অ্যাট্রাকশন আছে তার মধ্যে এটা একটা মাস্ট সি আইটেম হয়ে গেছে। Since January 2012, tour boats regularly include the old man on their sightseeing trips around the lake. মানুষ যখন ঘুরতে যায়, লেকের মধ্যে কিছু নৌকা থাকে না, কিছু বোট থাকে না, ট্যুর বোট, যেখানে সবাই ওই 10 টাকা 20 টাকা 50 টাকা করে ভাড়া নিয়ে উঠে, তারপর করে কি নৌকা নিয়ে সবাইকে লেকটা ঘুরায় দেখায়। তো ওই যখন ট্যুর বোট গুলো যায়, তারা সবাই কি করে, তারা এই জিনিসটাকে অবশ্যই দেখায় যে দেখেন এই যে ওল্ড ম্যান অফ দ্য লেক। অ্যাট দ্য ওয়াটার লাইন, পানির লাইনে, দ্য স্টাম্প ইজ অ্যাবাউট 60 সেন্টিমিটার ইন ডায়ামিটার। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। ব্যাস মানে বুঝেন তো, কোনো কিছু যদি গোল হয়, সেটার এক সাইড থেকে আরেক সাইডের যে ডিস্টেন্স, এটাকে বলে ব্যাস, ডায়ামিটার। তো 60 সেন্টিমিটার এটা, এটা ডায়ামিটার, মোটামুটি বড়। And the exposed part stands approximately 120 meters above the surface of the water. যে অংশটা মানে বের হয়ে আছে, দেখা যাচ্ছে, সেটা পানির উপরে 120 সেন্টিমিটার পর্যন্ত মানে বের হয়ে আছে, খাড়া হয়ে আছে। ওভার দ্য ইয়ার্স, এই বছরগুলোতে, দ্য স্টাম্প হ্যাজ বিন ব্লিচড হোয়াইট। এই এই যে গাছের যে টুকরাটা, এটা রং জ্বলে সাদা হয়ে গেছে একেবারে। আপনারা ব্লিচিং করেন না, পার্লারে যায়, সাদা হয়ে যান, সুন্দর হয়ে যান। ওই গাছকে ন্যাচারালি সাদা বানাই ফেলছে বাই দ্য এলিমেন্টস। দি এক্সপোজড এন্ড অফ দ্য ফ্লোটিং ট্রি, এই ভাসমান গাছের যে অংশটা এক্সপোজড, উন্মুক্ত, ইজ স্প্লিন্টার্ড অ্যান্ড ওয়ার্ন, সেটা জরাজীর্ণ হয়ে গেছে একেবারে, মানে একদম ধরেন, মানে ভাঙ, মানে কি বলে এটাকে, ভঙ্গুর হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে। অ্যান্ড ওয়ার্ন, বাট ওয়াইড, বাট সেটা যথেষ্ট চওড়া। অ্যান্ড বুয়োয়েন্ট, বুয়োয়েন্ট বুঝেন? বুয়োয়েন্ট কি জিনিস? আচ্ছা, এটা একটা আপনারা হয়তো পড়ছেন, এটাকে আমি ঠিক ইয়াটা বাংলাটা মনে আসতেছে না। এটাকে বলে বুয়োয়েন্সি। একটা জিনিস পানির উপরে ভাসতে পারবে কিনা তাকে বলে হচ্ছে বুয়োয়েন্সি। তো যে জিনিসটা পানির উপর ভাসতে পারে তাকে বলে বুয়োয়েন্ট। এনাফ টু সাপোর্ট আ পার্সনস ওয়েট, সেটা একটা মানুষের ওজনকেও সাপোর্ট দিতে পারে, এতটুকু সে মানে ভাসমান। অবজারভেশনস ইন্ডিকেটেড, এটা হচ্ছে যে যতগুলো অবজারভেশন করছে সেটা ইন্ডিকেট করে যে that the old man of Crater Lake travels quite extensively. আচ্ছা, এই গাছের টুকরাটা আবার ট্রাভেলও করে, মানে সেটা ভেসে বেড়ায় বেশ ভালো পরিমাণ, অ্যান্ড সামটাইমস উইথ সারপ্রাইজিং র্যাপিডিটি। সেটা খুব মানে দ্রুত ভাবেও মাঝে মাঝে মুভ করে। সিন্স ইট ক্যান বি সিন ভার্চুয়ালি এনিওয়্যার অন দ্য লেক, আপনি এটাকে লেকের যে কোনোখানে দেখতে পারেন। এটা এটা সারাক্ষণ ভাসতেছে, ভেসে ভেসে লেকের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আপনি এটাকে লেকের যে কোনোখানে দেখতে পারেন। বোট পাইলটস কমনলি কমিউনিকেট ইটস পজিশন, যারা নৌকার মাঝি আছে তারা একজন একজনকে ফোন দেয়, হ্যাঁ বন্ধু ওই যে ডান পাশে, আজকে ডান পাশে আছে, না বন্ধু আজকে আরো সামনে চলে গেছে। আচ্ছা, টু ইচ আদার অ্যাজ এ ম্যাটার, অ্যাজ এ জেনারেল ম্যাটার অফ সেফটি, সেফটির জন্য তারা একে অপরকে ফোন দেয়। এখন দেখেন তো কোন কোন অপশন হবে এখান থেকে। হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অফ দ্য ওল্ড ম্যান অফ দ্য লেক অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুসারে ওল্ড ম্যান অফ দ্য লেকের ব্যাপারে কোন জিনিসগুলো সত্য? ইট হ্যাজ বিন আ টুরিস্ট অ্যাট্রাকশন ফর ডিকেডস, এটা যুগ যুগ ধরে টুরিস্ট অ্যাট্রাকশন ছিল, নাকি এটা মাত্র টুরিস্ট অ্যাট্রাকশন হয়েছে? আচ্ছা, ইট ইজ আ ড্রিফটিং পিস অফ উড, এটা একটা ভাসমান কাঠের টুকরা। ইট ইজ ক্লোজ টু দ্য এজ অফ ক্রেটার লেক, এটা ক্রেটার লেকের কিনারায় থাকে, শুধুমাত্র কিনারায় থাকে। ইট ইজ ওন্ড বাই আ লোকাল বিজনেসম্যান, এটার এটার মালিক হচ্ছে একজন লোকাল ব্যবসায়ী। ইট ক্যান কুইকলি মুভ অ্যাবাউট দ্য লেক, সে
লেকের চারপাশে খুব তাড়াতাড়ি মানে মুভ করতে পারে। ইট ক্যান বি আ ডেঞ্জার টু বোট ইউজার্স, এটা বোট ইউজারদের জন্য একটা ডেঞ্জার হইতে পারে, বিপদ হইতে পারে। ইট ইজ টু স্মল ফর সামওয়ান টু স্ট্যান্ড অন, এটা যে কারো দাঁড়ানোর জন্য, কেউ এটার উপর দাঁড়াবে তার জন্য সেটা খুবই ছোট একটা জিনিস। দেখি কারেক্ট অ্যান্সার গুলো আপনারা বলেন। সবাই একটা মিনিট টাইম নেন, সবাই একটা মিনিট টাইম নেন, কারেক্ট অ্যান্সার গুলো বলেন। হুম, যে একজন আনসার দেন না। মেজাবিন আপু, আপনি আনসার করবেন? আপনি একটু আনমিউট করে আনসার করেন তো। আসসালামু আলাইকুম। এখানে ওয়ালাইকুম আসসালাম। ফার্স্টে আমরা শুনছি যে হইলো এটা হইলো একটা উড, তাই জন্য ওটা বি নাম্বারে। আর আমরা প্যাসেজ থেকে জানতে পারছি যে এটা মাঝে মাঝে মুভ করে, তো এই জন্য ই নাম্বার। আর এফ নাম্বার হলো লাস্টে, যেটাতে যে বোট পাইলটরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে নিজেদের সেফটির জন্য, এটা এই জন্য রাইট, এফ নাম্বার। ভেরি গুড। জেনারেল সেফটি যেহেতু একটা ব্যাপার, যে এটা নিশ্চয়ই কেউ যদি না জানে যে সে তার পথের সামনে একটা ইয়ে আছে, সে বাড়ি টাড়ি খাইতে পারে, তাহলে সেফটির জন্য এটা একটা ডেঞ্জার। আচ্ছা, তারপর এটা আমরা বলছি যে এটা লেকের যে কোনোখানে ট্রাভেল করতে পারে। ট্রাভেলস কি কোয়াইট এক্সটেন্সিভলি, অনেক ট্রাভেল করে এবং উইথ সারপ্রাইজিং র্যাপিডিটি, খুব তাড়াতাড়ি ট্রাভেল করে, তাহলে কুইকলি মুভ করে, এটাও সত্যি। আর ফাইনালি যেটা বলছেন, যেটা একটা ভাসমান কাঠের টুকরা, ওই যে ববিং পিস অফ উড, ড্রিফটিং পিস অফ উড, সুন্দর, বিইএফ, সুন্দর সুন্দর। যাক, সবগুলো অ্যান্সার কারেক্ট দিছে। আচ্ছা, ভালো, বিইএফ, সুন্দর। এবার দেখি আমরা সেকেন্ড প্যাসেজ চলে যাই। তো কি বলে দেখি তো। টু ফাইন্ড ইট, এটাকে খুঁজে পাওয়ার জন্য ইউ হ্যাভ টু গো ডিগিং ইন রেইন ফরেস্টস। আপনাকে রেইন ফরেস্টে ডিগ করতে যাইতে হবে। ডিগ করা মানে হচ্ছে খনন করা। আপনাকে রেইন ফরেস্টে গিয়ে খনন করতে হবে। অ্যান্ড টু দি আনট্রেইনড আই, আনট্রেইনড আই মানে যে যে চোখটার কোনো ট্রেনিং হয় নাই, তার মানে যে চোখটা আসলে এক্সপার্টের চোখ না, নর্মাল মানুষের চোখ। ইট ডাজ নট সিম স্পেশাল অ্যাট অল। আনট্রেইনড আইয়ের কাছে এই জিনিসটাকে খুব একটা স্পেশাল লাগবে না। জাস্ট আ থিক লেয়ার অফ ডার্ক আর্থ, মনে হবে কি একটা মোটা লেয়ার অফ ডার্ক আর্থ, মানে কালো মাটির একটা থিক লেয়ার, দ্যাট উড নট লুক আউট অফ প্লেস ইন মেনি গার্ডেন্স, যেটা মানে কোনো অন্যান্য যেসব বাগান আছে সেই বাগানেও মনে হবে যে হ্যাঁ, এটা তো সব বাগানেই আছে। যে ডার্ক আর্থ, কালো মাটি, তো এরকম লেয়ার তো সব সব বাগানেই পাওয়া যায়, তো এটা এত স্পেশাল কেন? আচ্ছা, বাট দিস ফার্টাইল ডার্ক সয়েলস, এই উর্বর কালো মাটিগুলা আর ইনফ্যাক্ট ভেরি স্পেশাল, এই মাটিগুলো খুবই স্পেশাল। আচ্ছা, এগুলোকে আমরা রেইন ফরেস্টে খনন করতে গেলে পাবো, এটা একটা পয়েন্ট ছিল। তো এটা কি ফার্টাইল ডার্ক সয়েলস আর ভেরি স্পেশাল বিকজ ডেসপাইট দ্য লাশনেস অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, লাশনেস মানুষের সবুজে সবুজ, সবুজের সমারোহ। ট্রপিক্যাল যেসব রেইন ফরেস্ট আছে, যে সুন্দরবন, তারপর হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট, এগুলো এত সুন্দর সবুজ, এটা হওয়া সত্ত্বেও এই যে কালো মাটিগুলা, যে উর্বর মাটিগুলা, দ্য সয়েলস বিনিথ দেম আর ইউজুয়ালি ভেরি পোর অ্যান্ড থিন। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রপিক্যাল রেইন ফরেস্ট যত সবুজই হোক না কেন, তাদের নিচে যে মাটিটা আছে সেটা নর্মালি কি হয়, খুবই বাজে কোয়ালিটি হয়, ভেরি পুয়ার হয় এবং থিন হয়। ইভেন মোর সারপ্রাইজিং ইজ ওয়ার দ্যাট দিস ডার্ক সয়েল কামস ফ্রম। খুব অবাক করা ব্যাপার হচ্ছে এই ডার্ক সয়েলটা কোত্থেকে আসে। আচ্ছা, ট্রপিক্যাল রেইন ফরেস্টের মাটিটা পুয়ার হয়, থিন হয়, বাট ডার্ক সয়েল খুবই ফার্টাইল হয় এবং সেটা থিক লেয়ার হয়, এটা একটা পার্থক্য আছে। ইউ মাইট এক্সপেক্ট দিস প্রেশাস ফার্টাইল রিসোর্স, এই মূল্যবান ফার্টাইল রিসোর্সকে আপনি হয়তো আশা করবেন টু বি ফাউন্ড ইন দ্য ডিপ জঙ্গল। আপনি হয়তো আশা করবেন যেহেতু জিনিসটা অনেক ফার্টাইল, অনেক প্রেশাস, খুব মূল্যবান,
এটা আমি একদম গভীর জঙ্গলে পাবো, গহীন জঙ্গলে পাবো, ফার ফ্রম হিউম্যান সেটেলমেন্টস অর ফার্মার্স, যেখানে কিনা কোনো মানুষের বসতি নাই, কোনো কৃষি কাজ হয় না, ফার্মার নাই, কিছু নেই। সেইস জেমস ফ্রেজার, বলতেছেন কে? জেমস ফ্রেজার, হু হ্যাজ বিন হান্টিং ফর ইট, যিনি এই মাটিটার শিকার করতেছেন, মাটিটা খুঁজে বেড়াচ্ছেন ইন আফ্রিকাজ রেইন ফরেস্টস, আফ্রিকার রেইন ফরেস্টে উনি এই মাটিটা খুঁজে বেড়াচ্ছেন। বাট আই গো লুকিং ফর ডার্ক আর্থ, আমি ডার্ক আর্থ বাট এই কালো মাটি খুঁজি রাউন্ড দি এজ অফ ভিলেজেস, এক একটা গ্রামের কিনারায়, একটা গ্রামের পাশ দিয়ে আমি এই কালো মাটিকে খুঁজি। অ্যান্ড এনশিয়েন্ট টাউনস, প্রাচীন শহর, গ্রাম, গ্রামগঞ্জ, এই গ্রামগঞ্জের সীমানায় আমি এই মাটিটাকে খুঁজি। অ্যান্ড ইন ট্র্যাডিশনালি ফার্মড এরিয়াস, যেসব এরিয়াতে ঐতিহ্যগতভাবে ফার্মিং করা হয়, কৃষিকাজ করা হয়, সেখানেও আমি এই মাটিটা খুঁজি। ইটস ইউজুয়ালি দেয়ার, এবং আমি এটাকে নর্মালি সেখানেই পাই। তাহলে দেখেন, আপনাকে খুব গহীন জঙ্গলে যাইতে হচ্ছে না, আপনি ভিলেজ বা এনশিয়েন্ট টাউনের পাশ দিয়ে যদি খুঁজেন, সেখানেই আপনি কি পান? এই কালো মাটি পান। আবার যেখানে নর্মালি ফার্মিং করা হয়, চাষবাস করা হয়, সেখানেও এই মাটিটা পাওয়া যায়। অ্যান্ড দি ওল্ডার অ্যান্ড লার্জার দ্য সেটেলমেন্ট, এই মানুষের বসতি যত পুরনো এবং যত বড় হয়, দ্য মোর ডার্ক আর্থ দেয়ার ইজ, তত বেশি কালো মাটি সেখানে পাওয়া যায়। বাহ! তার মানে খুব কষ্ট করতে হয় না, মানুষ যেখানে থাকে সেখানেই পাওয়া যায়। Such findings are overturning some long-held ideas. এই যে আবিষ্কারগুলা কিছু পুরনো আইডিয়াকে কি করতেছে? উল্টায় দিচ্ছে। জাঙ্গল ফার্মার্স আর ইউজুয়ালি ব্লেমড, যারা জঙ্গলের কৃষক, যারা জঙ্গলে কৃষিকাজ করে, তাদেরকে ব্লেম করা হয়। নট জাস্ট ফর কাটিং ডাউন ট্রিজ, যে তোমরা গাছপালা কেটে ফেলতেছো, এটার জন্য তো ব্লেম করে, বাট অলসো ফর এক্সস্টিং দ্য সয়েলস, যে তোমরা ভালো মাটিও শেষ করে ফেলতেছো। এটা নিয়ে জাঙ্গল ফার্মারদেরকে মানুষ ব্লেম করে, বকা দেয়, যে তোমরা গাছপালা কেটে ফেলতেছো, ভালো মাটি শেষ করে ফেলতেছো। অ্যান্ড ইয়েট দ্য ডিসকভারি অফ দিস রিচ সয়েলস, এই দামি মাটিগুলার যে আবিষ্কার, ফার্স্ট ইন সাউথ আমেরিকা, প্রথমে পাওয়া গেছিল সাউথ আমেরিকাতে, অ্যান্ড নাও ইন আফ্রিকা, এখন পাওয়া যাচ্ছে আফ্রিকাতে, টু সাজেস্ট দ্যাট ওয়েদার বাই চান্স অর ডিজাইন, এটা কি আমাদের ভাগ্য নাকি এটা আল্লাহর ডিজাইন ছিল, মেনি পিপল লিভিং ইন রেইন ফরেস্টস, অনেক মানুষ যারা রেইন ফরেস্টে বসবাস করত, ফার্মড ইন আ ওয়ে, তারা এমন ভাবে চাষবাস করত, দ্যাট এনহ্যান্সড রাদার দ্যান ডেস্ট্রয়েড সয়েলস, মানুষ রেইন ফরেস্টে যেভাবে চাষাবাদ করত, সেটা মাটিকে আরো উন্নত করছে, এনহ্যান্স করছে, ধ্বংস করেনি। তো আমরা মনে করি যে মাটির মধ্যে চাষাবাদ করলে মাটি নষ্ট হয়ে যায়। এখানে বলতেছে ওরা মাটির মধ্যে চাষাবাদ করছে, মাটি আরো এনহ্যান্স হয়েছে, আরো ডেভেলপ হয়েছে। ইনফ্যাক্ট ইট ইজ বিকামিং ক্লিয়ার, এটা স্পষ্ট হচ্ছে, দ্যাট পার্ট অফ দ্যাট পার্ট অফ হোয়াট উই থিঙ্ক অফ, আবার ইট ইজ বিকামিং ক্লিয়ার, এটা স্পষ্ট হচ্ছে, দ্যাট পার্ট অফ হোয়াট উই থিঙ্ক অফ অ্যাজ লাশ পিওর রেইন ফরেস্ট, যেটাকে আমরা মানে সুন্দর, সাজানো গোছানো সবুজ পিওর রেইন ফরেস্ট মনে করি, তার একটা অংশ ইজ অ্যাকচুয়ালি লং অ্যাবান্ডন্ড ফার্ম ল্যান্ড। এটা হচ্ছে বহু আগে এই জায়গাগুলোকে অ্যাবান্ডন করা হয়েছে, এটাকে পরিত্যক্ত করা হয়েছে। এটা এক সময় একটা কৃষিকাজের জায়গা ছিল, কৃষিভূমি ছিল, ফার্মল্যান্ড ছিল, হয়তো আজকে থেকে 2000-5000 বছর আগে। এই ফার্মল্যান্ডটাকে পরিত্যক্ত করা হয়েছে, সেটাই আজকে জঙ্গল হয়ে গেছে, ঘন জঙ্গল হয়ে গেছে। এনরিচড বাই দ্য ওয়েস্ট ক্রিয়েটেড বাই এনশিয়েন্ট হিউম্যানস, এই জঙ্গলগুলা আরো সমৃদ্ধ হয়েছে, এনরিচ হয়েছে বাই দ্য ওয়েস্ট ক্রিয়েটেড বাই এনশিয়েন্ট হিউম্যানস, প্রাচীন মানুষেরা যেসব ওয়েস্ট ক্রিয়েট করছে, সেটা দিয়ে এই জঙ্গলগুলো আরো সমৃদ্ধ হয়েছে। বিশাল ব্যাপার স্যাপার। তো দেখেন তো যে এটার অ্যান্সার কি হবে। দেখি এটার অপশনগুলো আপনারাই পড়েন আর আপনার অ্যান্সার দেন কি হবে। আপনারা পড়েন তো আর অ্যান্সার দেন তো।
কি বলছে? ইট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ গুড সয়েল বিলো ইট। এটা কি এর নিচে ভালো মাটি আছে এটা বোঝায়? ইট ইজ নট প্রেজেন্ট ইন রেইন ফরেস্ট, এটা রেইন ফরেস্টে পাওয়া যায় না এই মাটি। ইট হ্যাজ রেজাল্টেড ফ্রম এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, এটা কৃষি কাজকর্ম থেকে এই মাটিটা তৈরি হয়েছে। মোর কমন ইন সাউথ আমেরিকা দেন আফ্রিকা, আফ্রিকার থেকে সাউথ আমেরিকাতে বেশি পাওয়া যায়। ইট ইজ বিং ফাউন্ড নিয়ার ওয়ের হিউম্যানস হ্যাভ লিভড, এটা সেখানে পাওয়া যায় যেখানে আশেপাশে মানুষ বসবাস করছে। ইট হ্যাজ কনফার্মড হোয়াট পিপল হ্যাভ বিলিভড ফর আ লং টাইম, মানুষ যেটা অনেক অনেক দিন ধরে বিশ্বাস করে আসতেছিল সেটাকে কনফার্ম করছে। লেস প্রোডাক্টিভ দেন পিপল ওয়ান্স থট, মানুষ যেটা ভাবতে মনে করতো তার চেয়ে এটা লেস প্রোডাক্টিভ। কোনটা? আহ রিমেল ভাই, আপনি দেখে অ্যান্সার করেন তো। রিমেল ভাই অ্যান্সার করেন, আনমিউট করেন। কি রিমেল ভাই অ্যান্সার করবেন না? আচ্ছা, কে অ্যান্সার করবেন? সুমাইয়া আপু অ্যান্সার করবেন? আপনি কারেক্ট অ্যান্সার করছেন। সুমাইয়া আপু আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম উম, আপু। আসলে ভাইয়া আমরা এটা পড়ার মাধ্যমে আর কি বুঝতে পারছি, এটা হচ্ছে মানে একটা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আমরা হচ্ছে সয়েলটা পাই রাইট। একটা। তারপর হচ্ছে এই আবার আমাদের ইয়াতে প্যাসেজেই বলা আছে যে এটা হিউম্যান, মানে যেখানে মানুষ বসবাস করে ওইখানকার আশেপাশে বা ওইখানেই পাওয়া যায়। এটা ওই যে প্যাসেজেই বলে দেওয়া আছে। রাইট, রাইট, ফ্যান্টাস্টিক। এই যে মানুষ থাকে ভিলেজেস, এনশিয়েন্ট টাউনস, ট্র্যাডিশনালি ফার্মড এরিয়াস, সেখানে এটা পাওয়া যায়। তাহলে মানুষ যেখানে থাকে সেখানে পাওয়া যায়। আর সেকেন্ড হচ্ছে এটা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি থেকে আসছে, এটা বলেই দিছে যে আমরা আসলে যেসব কাজ করছি, আমরা যত যেখানে চাষবাস করছি সেখানে কি হয়েছে, সেখানে এটা বেশি পাওয়া গেছে, সেখানে বেশি পাওয়া গেছে। তাহলে চাষবাস করার ফলে আরো এই মাটিটা তৈরি হয়েছে। এমন না যে মাটিটা আমরা শেষ করে ফেলছি, ভালো মাটি আমরা শেষ করছি। আমাদের যেসব চাষবাস করার ফলে যেসব ওয়েস্ট তৈরি হয়েছে, বর্জ্য পদার্থ, সেখান থেকে উল্টা আরো ভালো মাটি তৈরি হয়েছে বেশি। সুন্দর, যাক আপনারা তো সবই পারছেন মার্শাল্লাহ। তো দেখেন, বেশি সময় নেবেন না, চট করে পড়ে ফেলবেন। দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলবেন, দুইটা দুইটা চারটা থাকে, শেষ করে ফেলবেন, ব্যাস। তো এই হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আজকের ক্লাস ছিল। সহজ ছিল জিনিসটা, আশা করি আপনারাও পারবেন। এখন একটু আপনাদের কিছু কোয়েশ্চেন শুনি।